কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজের বিশেষ অনুষ্ঠান লোকসভার দখলদারি। এই লোকসভার দখলদারি নিয়ে আমরা প্রত্যেকটা দিন বিভিন্ন ব্যক্তিত্বকে নিয়ে বসছি এবং আমাদের যারা প্রতিনিধি আছে তাদের কাছ থেকেও আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় যেসব প্রতিনিধিরা বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তাদের সঙ্গে তারা কোন জায়গায় আছে, তাদের রাজনৈতিক কিভাবে তারা কর্মকাণ্ডকে আগের দিকে নিয়ে যাচ্ছে, সবটা নিয়ে আলোচনা করছি। আজও ঠিক তাই, আমরা আলোচনার মধ্যেই যাব, কিন্তু তার আগে আজকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিপ্রেন্দু চক্রবর্তী, সিপিএম নেতা বললে ভুল হবে, প্রাক্তন বিধায়ক বললে ভুল হবে। এক কথায় যদি বলি যে দুর্গাপুরের যে উন্নয়ন, সেই উন্নয়নের কাণ্ডারি বিপ্রেন্দু চক্রবর্তী ওরফে ভজনদা। ভজনদা, স্বাগত আমাদের অনুষ্ঠানে তোমাকে। ভজনদা, আমরা প্রত্যেক দিন লোকসভার দখলদারিতে বিভিন্ন লোকসভা নিয়ে আলোচনা করছি এবং আমাদের কাছে এই মুহূর্তে দুর্গাপুর, বর্ধমান লোকসভা নির্বাচন, আসানসোল লোকসভা নির্বাচন এবং সামনের দিকে পূর্ব বর্ধমান লোকসভা নির্বাচন। তো এই আমাদের যদি ধারের কাছে এই তিনটে লোকসভা নির্বাচন কিন্তু একদম নিজেদের কাছে রয়েছে। এবার আমার কাছে আমি লোকসভা নির্বাচনের দিকে পরের দিকে যাব, আগে তোমার কাছে কিছু জিনিস যেটা জানার সেটা হচ্ছে যে এই যে ধরো দুর্গাপুরের উন্নয়নে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, তার আগের দিকে যদি যাই আমরা তাহলে সেটা হচ্ছে দুর্গাপুর নোটিফাইড এরিয়া অথরিটি। 1962 সালে এই অথরিটির জন্ম হয়। তারপর অনুযায়ী যদি বলতে যাই তাহলে প্রায় 15টা বছর সেইভাবে কোনো কিছু হয়নি এবং বামপন্থীরা ক্ষমতায় আসে 1977 সালে। 1977 সালের পর থেকেই যে উন্নয়নের যে জোয়ার, বিভিন্ন জায়গায় যে জোয়ারটা এসেছে, সেই জায়গায় সেই জোয়ারে দুর্গাপুরও রয়ে গেছে। তো সেই উন্নয়ন, আজকের উন্নয়নের মধ্যে আজ উন্নয়নের জায়গাটা নেই কেন, কি হচ্ছে? এখন বিষয়টা হচ্ছে যে এটা একটা বেসিক বিষয় যে মানুষের কাছে কোনটা আগে, উন্নয়ন, রুটি রুজির ব্যবস্থা, কাজের ব্যবস্থা, কর্মসংস্থান থেকে চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য, যেগুলো মৌলিক প্রয়োজন মানুষের, সেই প্রয়োজনগুলো মানুষের মিটছে কিনা, এটা সবচেয়ে বড় বিবেচ্য বিষয়। এটা দুর্ভাগ্যের সাথে বলতেই হচ্ছে যে আজকে এটাই মুখ্য থেকে এটা গৌণ হয়ে গেছে। মুখ্য হয়ে গেছে নানান বিষয়, চুরি, ছাঁচরামি, লাম্পট্য, দুর্নীতি, এগুলো যেমন আছে, সামাজিক মূল্যবোধের অবক্ষয় আছে, ধর্মীয় ভাবনার উপর মানুষের মধ্যে বিভাজন তৈরি করার প্রক্রিয়া আছে, তার মধ্যে দিয়ে সস্তায় রাজনৈতিক ক্ষমতা দখল করা এবং তা করতে গিয়ে কোনো জায়গায় পেশি শক্তি, রাষ্ট্রশক্তিকে ব্যবহার করা। এটা একটা ভয়ঙ্কর বিপজ্জনক বিষয়, শুধু পশ্চিমবাংলার ক্ষেত্রে নয়, সারা দেশের ক্ষেত্রে। স্বাভাবিকভাবে এই লোকসভা নির্বাচন আমাদের একটাই আকুতি যে ভারতীয় জনতা পার্টির মতো একটি রাজনৈতিক দল, যা হচ্ছে ধর্মীয় ভাবাবেগের উপর নির্ভরশীল একটি রাজনৈতিক দল, আমাদের দেশের বৃহৎ পুঁজিপতিদের স্বার্থ রক্ষাকারী একটি রাজনৈতিক দল, যারা তাদের নিজস্ব ধর্মীয় ভাবাবেগ মানুষের উপর চাপিয়ে দেওয়ার জন্য গণতন্ত্রের ন্যূনতম যে মূল্যবোধ সেটাকে ধ্বংস করতে চাইছে। স্বাভাবিকভাবে এই নির্বাচনে তাদেরকে পরাস্ত করতে হবে, এটা হচ্ছে আমাদের কাছে প্রধান বিষয়। তাদেরকে পরাস্ত করার জন্য সারা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, তার স্বৈরতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে এবং এই 10 বছরের অপশাসনের বিরুদ্ধে যারা যেখানে আছে সবাইকে ঐক্যবদ্ধ করার আহ্বান আমরা যেমন জানিয়েছি, তেমনি এই রাজ্যের ক্ষেত্রে আমরা 2011 থেকে একটা অস্বাভাবিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলছি। এই রাজ্যের ক্ষেত্রে এটা আমাদের ভাবনার বাইরে ছিল। সরকার
গণতান্ত্রিক সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের ইচ্ছাধীন সরকার আসবে যাবে, কিন্তু একটা অস্বাভাবিক পরিবেশ, গণতন্ত্র এই রাজ্যে ভয়ঙ্করভাবে তাকে আক্রান্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে দুর্নীতি একদম সমাজে রন্ধ্রে রন্ধ্রে তার অনুপ্রবেশ ঘটেছে। এই সময়ের মধ্যে মূল্যবোধের দারুণ অবক্ষয় ঘটেছে। এই সময়ের মধ্যে যা মৎস্যানয় হয়েছে এবং সেই মৎস্যানয় তৈরি করার ক্ষেত্রে পশ্চিমবাংলায় রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দল এবং তার নেত্রীর যা ভূমিকা, সেটা আমাদের কাছে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমাদের লড়াইটা করতে হচ্ছে এই দুটো শক্তির বিরুদ্ধে। আমরা তার জন্য পশ্চিমবাংলার ক্ষেত্রে বলছি যে একদিকে আমাদের বিজেপিকে পরাস্ত করতে হবে, গুরুত্বপূর্ণ ভূমিকা, বিজেপিকে পরাস্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের পালন করতে হবে গোটা দেশের গণতান্ত্রিক কাঠামোকে রক্ষা করার স্বার্থে। অন্যদিকে এই রাজ্যে বিজেপিকে পরাস্ত করার প্রয়োজনে তৃণমূলকেও পরাস্ত করতে হবে। এবং সত্যি কথা, আজকে আমরাও চাই যে আলোচনাটা হোক যে পশ্চিমবাংলায় 34 বছরের বাম জমানায় আমরা কি করেছি, আর 2011 থেকে 24 রাজ্যটা কোন দিকে যাচ্ছে, তার নিরিখে আলোচনা হোক। তার মধ্যে দিয়ে মানুষ বেছে নিক যে কোন পক্ষে মানুষের দাঁড়ানো উচিত। তাতে একটা জায়গা, সেটা হচ্ছে যে যদি সেই জায়গাটার হিসাবেই আমরা আসি, তাহলে এই যে পশ্চিমবঙ্গে আমি কেন্দ্রেতে যাচ্ছি না, আমি শুধু যদি বাংলার কথা বলি, বাংলায় বিজেপিকে হারানোর কথা বলছো, বাংলায় তোমরা তৃণমূলকেও হারানোর কথা বলছো, কিন্তু বিরোধী শক্তি কোথায়, বিরোধী জোট কোথায়? তোমাদের বিরোধী শক্তি তো দেখাই যাচ্ছে না। প্রতিদ্বন্দ্বিতা করার ভূমিকায় জায়গা কোথায় তোমাদের? এটাই একটা বিষয়। এটা আমি সব মিডিয়াকে একটা লাইনে দাঁড় করাবো না, কিন্তু একটা এই রাজ্যের ক্ষেত্রে একটা বাইনারি তৈরি করার একটা প্রচেষ্টা 2011 সালের পর থেকেই শুরু হয়েছে। বিজেপি তো এই রাজ্যে তার অস্তিত্ব ছিল না। বিজেপির 3% 4% ভোট ছিল, আমরা দীর্ঘদিন ধরে দেখেছি বিভিন্ন বিধানসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনে, বা বিজেপির যে পূর্বতন রাজনৈতিক দল জনসংঘ বা পরবর্তীকালে বিজেপি, তারা 3-4% ভোট পেত, তার বেশি ভোট পেত না। পশ্চিমবাংলায় তাদের কোনো অস্তিত্ব ছিল না, কারণ বিজেপির যে কালচার, যে সংস্কৃতি, তার সাথে পশ্চিমবাংলার মননের মিল কোথাও নেই। আজকে রামমোহন রায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ, নজরুল, রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্যদেব, সমস্ত ভাবধারাটাই হচ্ছে পশ্চিমবাংলার মননে একটা অসাম্প্রদায়িক মানবিক মনন পশ্চিমবাংলায় তৈরি করেছে, যে মননের সাথে বিজেপির কোথাও কোনো সাযুজ্য নেই। সেই বিজেপিকে এই রাজ্যে জায়গা করে দিয়েছে 1998 সালের পর শ্রীমতী মমতা ব্যানার্জি। তিনি বিজেপিকে নিয়ে এসছেন এই রাজ্যে, এবং 98 থেকে 2011 বিজেপির সাথেই মমতা ব্যানার্জি ছিল। 2009 উনি যে কংগ্রেসের সাথে গেলেন, তারপরে বিজেপিকে উনি যে সহায়তাই করেছেন বিভিন্ন সময়। এবং বিজেপিকে পরিচালনা করে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, মমতা ব্যানার্জি সম্পর্কে তাদের মূল্যায়ন যদি আমরা দেখি ভালো করে, তাহলে দেখব যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অত্যন্ত আস্থাভাজন। তো সেদিক থেকে বিজেপিকে জায়গা করে দিয়েছে পশ্চিমবাংলার মাটিতে মমতা ব্যানার্জি। জ্যোতিবাবু বলেছিলেন সবচেয়ে বড় পাপ উনি এটা করেছিলেন। পশ্চিমবাংলাতে শিল্পের বিরোধিতা করা, বামপন্থীদের বিরোধিতা করা, উন্নয়নের বিরোধিতা করা, এইসব কাজগুলো করার মধ্যে দিয়ে পশ্চিমবাংলার যা ক্ষতি করেছেন, তার থেকে বড় ক্ষতি করেছেন পশ্চিমবাংলার সংস্কৃতির ক্ষেত্রে, পশ্চিমবাংলার মানুষের অসাম্প্রদায়িক মননের ক্ষেত্রে, পশ্চিমবাংলার মানুষের দীর্ঘদিনের বিশ্বাসের ক্ষেত্রে, সেটা হচ্ছে বিজেপিকে জায়গা করে দেওয়া। এবং এই বিজেপিকে সামনে কারা নিয়ে এসছে? আজকে এই যে আপনি বললেন যে বামপন্থীদের দেখা যাচ্ছে না, সভা সমাবেশ মিছিল মিটিংয়েই তো রাজনৈতিক দলের প্রকাশ, বিভিন্ন ইস্যুতে আন্দোলনের মধ্যে দিয়েই তো রাজনৈতিক দলের প্রকাশ। তো বামপন্থীদের যদি নাই দেখা যায়, তবে 7ই জানুয়ারির এই ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশ তো আকাশ থেকে পড়ে।
বামপন্থীদের যদি না দেখা যায় তাহলে এক ঝাঁক নতুন ঝকঝকে তকতকে শিক্ষিত মার্জিত ছেলে মেয়ে আজকে বামপন্থার পক্ষে বুক চিতিয়ে পশ্চিমবাংলার মাঠে ময়দানে যে ছুটে বেড়াচ্ছে, কোথা থেকে এলো? তো গাছ থেকে পড়েনি। না, তুমি যদি আমার যেটা জানা সেটা হচ্ছে যে এই যে ব্রিগেডের কথা হলো, এই ব্রিগেডে যেভাবে মানে মানুষ পৌঁছেছিল 2011 সালের ব্রিগেডেও ঠিক এর থেকেও মনে হয় বেশি মানুষ হয়েছিল, কিন্তু তোমাদের 2011 সালে চলে যেতে হয়েছিল। ব্রিগেডে কি না, আমার কথা হচ্ছে ব্রিগেডের জনসংখ্যায় কি প্রমাণ করবে যে তার গ্রহণযোগ্যতা কতটা আছে? নিশ্চিতভাবে হচ্ছে যে সামগ্রিকভাবে যদি বলা যায় যে ফলাফলটা শুধু ব্রিগেডের সমাবেশের উপস্থিতির উপর নির্ভরশীল তা নয়। অতীতের অভিজ্ঞতায় আমরা দেখেছি ব্রিগেডে জমায়েত ভালো হয়েছে, কিন্তু ভোটের ফলাফল ভালো হয়নি। ভোটের ফলাফল ভালো হওয়ার পেছনে অনেকগুলো কারণ কাজ করে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এতদিন ধরে সংসদীয় রাজনীতি এবং মাঠে ময়দানে লড়াই আন্দোলনে থাকার মধ্যে দিয়ে যে অভিজ্ঞতাটা আমরা সঞ্চয় করেছি, বাস্তব অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে বামপন্থী দলের পক্ষে নির্বাচনী সমর্থন মানুষের কাছ থেকে সংগ্রহ করাটা যে কোনো বুর্জোয়া দলের থেকে অনেক কঠিন। কারণ বামপন্থী দলগুলোকে সবসময়ই হচ্ছে স্রোতের বিরুদ্ধে সাঁতার কেটে এগোতে হচ্ছে। স্বাভাবিকভাবে তাদের পক্ষে এই কাজটা খুব কঠিন, এবং আমাদের বিরুদ্ধে নানান ধরনের প্রচার আছে, অপপ্রচার আছে, কুৎসা আছে। এগুলো সবগুলোকে মোকাবিলা করে মানুষের সাথে ডাইরেক্ট ইন্টারাকশনের মধ্যে দিয়ে মানুষের আস্থা আমাদের অর্জন করতে হয়েছে। নিশ্চিতভাবে 34 বছর যে পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার, তার সাফল্য একটা ইতিহাসই তৈরি করেছে। সেই ইতিহাস নিয়ে আজও গবেষণা হয়নি, আস্তে আস্তে বেরোচ্ছে। এখন মানুষ মুখ খুলছে। 2011 থেকে 13, 14, 15, 16 আমরা যখন মানুষের সাথে কথা বলেছি, মানুষের গলার টোন একরকম ছিল। আজকে মানুষ বলছে যে না, বাম জমানাটা ভালো ছিল। অ্যাটলিস্ট স্কুল মাস্টারদের চাকরির জন্য লাখ লাখ টাকা ঘুষ দিতে হতো না, চাকরি এইভাবে কিনতে হতো না। ছেলে মেয়েদের চাকরিতে দুর্নীতি হয়েছে বলে বছরের পর বছর রাস্তায় বসে থাকতে হতো না। এটা ছিল বামপন্থী। না, আরেকটা কথা তুমি মানে আমি তোমার কথা অনুযায়ী বলি, সেটা হচ্ছে যে এই যে অনেকগুলো আর কি, তোমাদের 23টা আসনের মধ্যে যদি আমি অর্ধেকটার কথা বলি, তাহলে অর্ধেকটা ছেলে মেয়েরা যারা নতুন প্রজন্মের ছেলে মেয়েদিকে একদম ঝকঝকে চকচকে তোমার কথা অনুযায়ী তাদেরকে সামনে সারিতে নিয়ে এসেছো। এটা আনতে অনেক দেরি হয়ে গেল না? না, দেরি হয়নি। আর এটা একটা জিনিস আমি বলি যে এই যে অনেকে একটা প্রচার সব সময়তেই যে বামপন্থীদের বৃদ্ধতন্ত্র। আচ্ছা, বুদ্ধদেব ভট্টাচার্য যখন কমিউনিস্ট পার্টি রাজ্যের নেতৃত্বে এসছেন তখন তার বয়স কত ছিল? 1945-এ বুদ্ধবাবুর জন্ম, 1972-এ তিনি পার্টি রাজ্য নেতৃত্বে এসছেন। কত বছর বয়স? 27 বছর, 28 বছর, 30 বছর। হ্যাঁ, বুদ্ধবাবু, বিমানবাবু, দীনেশ মজুমদার, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, ধারাবাহিকতা আছে আমাদের নেতৃত্বের, একটা ধারাবাহিকতা আছে। প্রবীণ আর নবীনের সংমিশ্রণে বামপন্থী আন্দোলন বরাবরই হচ্ছে পরিপুষ্ট হয়েছে। কখনোই হচ্ছে যে এমনটা হয়নি। তবে এইবারের লোকসভাতে যেভাবে নবীনদের জায়গা দেওয়া হলো, সেইভাবে কিন্তু নবীনদের জায়গা দেওয়া হয়নি। না না, জায়গা একটা জিনিস হচ্ছে যে নিশ্চিতভাবে এবারকে লোকসভা নির্বাচনে বা বিধানসভা নির্বাচনে নবীনদের জায়গা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে যে গুরুত্ব দেওয়া হয়েছে এবং জায়গা দেওয়া হয়েছে, এবং নবীনরা জায়গা পাওয়ার উপযুক্তও বটে। এমনটা নয় যে নবীন বলেই তাকে জায়গা দেওয়া হয়েছে। এই যে এখন অনেক কথা অনেকে বলে, তো আমরা শুনি যে সিপিআইএম এর হোল টাইমার, সিপিআইএম এর হোল টাইমারের পরিবারের লোকের কর্মসংস্থান অনৈতিকভাবে, এসব অনেক কথা সব বলছে। তো আমি বলি যে সিপিআইএম এর হোল টাইমার যারা, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের মেধা, তাদের সমস্ত দিক থেকে গুণাবলী সমাজে একজন প্রতিষ্ঠিত প্রফেশনাল হওয়ার পক্ষে যথেষ্ট। কিন্তু এবং সেটা হলে সে অনেক ভালোভাবে থাকতে পারত, জীবনযাপন করতে পারত।
সেই সুখের জীবন পরিত্যাগ করে শ্রমজীবী মানুষের লড়াই আন্দোলন সংগ্রামের রাস্তায় এই কঠিন পথে সে নিজেকে নিয়োজিত করেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা স্যাক্রিফাইস। এই আত্মত্যাগ, এটা হচ্ছে আমাদের দেশে আমাদের রাজ্যে যারা চাকরি বিক্রি করা রাজনীতি করে, যারা হচ্ছে কয়লা বেচার রাজনীতি করে, তাদের পক্ষে বোঝা সম্ভব নয়, বোঝা কঠিন তাদের পক্ষে। হ্যাঁ, আর এটাও আমি বলি যে সিপিআইএম এর হোল টাইমারের স্ত্রী যারা চাকরি করে তারাও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, তারা কেউ এয়ারপোর্টে সোনা আমদানি করতে গিয়ে ধরা পড়েন। হ্যাঁ, আচ্ছা, আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমরা 1962 সালে দুর্গাপুর নোটিফাইড এরিয়া অথরিটির জন্ম হয়। মাঝখানে 15টা বছর, মানে 1977-এ তো বাম জামানা আসার পর থেকে তোমরা এটাকে নিয়ে দেখাশোনা করছো বা তোমাদের হাতে এসছে, এবং 1996 সালে এটাকে মানে অনেক লড়াই করার পর, মানে তোমাদের চেষ্টার কথা বলো বা সার্বিক চেষ্টার ফলে এটাকে মিউনিসিপ্যালিটিতে রূপান্তরিত করা হয়। কিন্তু 26-এ মানে সেই সময়ের থেকে মানে 8 মাসে আমাদের কাছে যা তথ্য, তাতে 8 মাসে নির্বাচন হয়েছে দুর্গাপুর পৌরসভার। 8 মাসে যদি নির্বাচন সম্পূর্ণ করা যায়, মানে সমস্ত কিছু করার পর, তাহলে 2022-এ যখন যে জায়গায় শেষ হয়ে যাচ্ছে একটা টার্মসের, এখন 2024 হতে চললো, এখনো পর্যন্ত নির্বাচন করানো গেল না। আমার যদি একটু পরিষ্কার করে দাও। পরিষ্কার করার বিষয় হচ্ছে যে প্রথম কথা হচ্ছে এই যে স্বায়ত্ত শাসন, মিউনিসিপ্যালিটি বলুন, কর্পোরেশনই হোক বা পঞ্চায়েতই হোক, এই যে থার্ড গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, তার নিচে স্তরের সরকার, একদম মানুষের কাছাকাছি সরকার। ভারতবর্ষে এই সরকার, 3টে সরকার করার ক্ষেত্রে নীতিগতভাবে সমস্ত রাজনৈতিক দল সহমত পোষণ করলেও তারা তৃতীয় সরকারের ব্যাপারে কখনোই আগ্রহী ছিল না। এটা আমি বলছি এই কারণেই বলছি যে ভারতবর্ষের সংবিধান প্রণেতারা, ভারতবর্ষে যারা সংবিধান দিয়েছেন, যে সংবিধানকে রক্ষা করার জন্য আজকে মরণপণ সংগ্রামে আমরা নেমেছি বিজেপির বিরুদ্ধে, সেই সংবিধানেও প্রথম অবস্থাতে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, পৌরসভার কথা উল্লেখ থাকলেও সেটা রাজ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় আইনের আওতার মধ্যে, সেইভাবে সেটাকে জায়গা দেওয়া হয়নি। এটা জায়গা পেল পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার যখন হাতে কলমে কাজ করে দেখিয়ে দিল যে মানুষের অংশগ্রহণই হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা, সততা এবং মানে বৈজ্ঞান ভিত্তিক হচ্ছে উন্নয়নের একমাত্র গ্যারান্টি। তা হচ্ছে থার্ড গভর্নমেন্টের মধ্যে দিয়ে করা যায়। 1978-এর পঞ্চায়েত নির্বাচন, সারা রাজ্যে পৌরসভা নির্বাচন এবং দুর্গাপুরেও কর্পোরেশন নির্বাচন। তখন রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার হিসেবে পশ্চিমবাংলার এই থার্ড গভর্নমেন্টের বিষয় দেখে দুটো আইন তিনি করেছিলেন, ভালো কাজ করেছিলেন। 73rd 74th অ্যামেন্ডমেন্ট হয়েছিল, হ্যাঁ, নগরপালিকা বিল এবং হচ্ছে পঞ্চায়েতি রাজ আইন। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী 5 বছর পর পর এর নির্বাচন করাটা এখন বাধ্যতামূলক, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো সংবিধানও মানেন না। ওই যে তুমি বললে যে 17 সালে নির্বাচন হয়েছিল, 17 সালে নির্বাচন হয়েছিল নামে, 12,000 লোক দুর্গাপুরে এসেছিল, দুর্গাপুরের লোকের হয়ে তারা ভোটটা দিয়ে দিয়েছে। দুর্গাপুরের লোককে ভোট দিতে হয়নি, দুর্গাপুরের কেউই ভোট দিতে পারেনি। দুর্গাপুরের লোকের হয়ে 12,000 লোক বাইরে থেকে ওরা নিয়ে এসেছিল, তারা হচ্ছে গাড়িতে করে এসে সব বুথে বুথে গিয়ে তারা ভোট দিয়ে দিয়েছে। আর সেই লুটের ভোটে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের মেয়াদ শেষ হয়ে গেল 22 সালে। কিন্তু 22 সালে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আজকে 24 সাল অবধি নির্বাচনের কোনো গপ্প নাই। এবং হচ্ছে যে যতদিন পর্যন্ত নির্বাচন না হবে ততদিন পর্যন্ত এই বোর্ড কাজ করবে, এইরকম একটা নির্দেশনামার বলে এই প্রশাসক মণ্ডলী কাজ করছে। এটা আমার মনে হয় এটা হচ্ছে আনকনস্টিটিউশনাল। ভারতবর্ষের সংবিধানে 5 বছর অন্তর অন্তর নির্বাচন করার কথা। দিল্লিতে যারা সংবিধানের রক্ষক তারাও তো এই পথেরই পথিক। তারাও যেমন সারদা নারদার নিষ্পত্তি ঘটায়নি,
তারাও সিবিআই ইডিকে যথাযথভাবে ব্যবহার করে সব কিছু নিষ্পত্তি ঘটাচ্ছে না, এখানেও তাই হচ্ছে। এবং এটা তো ঠিক যে ধরো দুর্গাপুরের কথাই যদি বলি, দুর্গাপুর 50-এর দশকের শেষ ভাগে 60-এর দশকে তার যাত্রা শুরু হলো। এই 60 সাল থেকে 2024 কত বছর, 60 বছর, 64-65 বছর বয়স দুর্গাপুরের। এই 65 বছর বয়সে দুর্গাপুরের বার্ধক্যের যে জায়গাতে গিয়ে পৌঁছলো, এটা কি অবশ্যম্ভাবী ছিল? এই প্রশ্ন কি দুর্গাপুরের মানুষ করবে না? এটা ঠিক আমরা জানি যে শিল্প কল কারখানা সারা জীবন ধরে সমান তালে চলবে, এটা চলে না। এটা অনেক কিছুর উপর নির্ভরশীল, মানুষের চাহিদা, বাজার, বিজ্ঞান, প্রযুক্তি তার সাথে যুক্ত আছে। অনেক কারখানা যখন তৈরি হয় তখন তার প্রয়োজনীয়তা থাকে, তারপরে দেখা যায় যে 30 বছর 40 বছর পর তার উৎপাদিত পণ্য অবসোলেট হয়ে যাচ্ছে, মানুষ আর ব্যবহার করছে না, তখন সেই শিল্পকে অন্য পথে হাঁটতে হয়। এটাই নিয়ম, এটাই পদ্ধতি। খবরের কাগজ পড়ার পরে লোকে গুছিয়ে রাখে, কাগজওয়ালার কাছে সেটা বিক্রি করে, সেটা রিসাইক্লিং করে আবার নতুন কাগজ তৈরি হয়। তেমনি শিল্প কল কারখানার ক্ষেত্রে তাই, কেউ লুট করে না। আর আমাদের দুর্গাপুরে এমএমসি কারখানাটা বন্ধ হয়ে গেল। কখন বন্ধ হলো? যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, যখন আমাদের বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের মন্ত্রী, বন্ধ হয়ে গেল। এই কারখানাটা বন্ধ হবে না, অনেক প্রতিশ্রুতি শোনা গিয়েছিল সে সময়। না, প্রত্যেক নির্বাচনের আগে মানে এমএমসি আসে, কিন্তু এবারে নির্বাচনে এমএমসি এলো না তো সেভাবে। না না, আসে মানে কি, আমার বক্তব্য হচ্ছে যে মানুষের জিজ্ঞেস করা উচিত। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে আমি দুর্গাপুরের মানুষের কাছে এই কথাটাই বলবো যে 2002-এ এমএমসি বন্ধ হওয়ার পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্যোগ, ডক্টর মনমোহন সিং ভারতবর্ষের প্রথম ইউপিএ গভর্নমেন্টের প্রধানমন্ত্রীর সহযোগিতায় 3টে রাষ্ট্রায়ত্ত শিল্পকে নিয়ে একটা কনসোর্টিয়াম করা হয়েছিল যে কারখানাটাকে নতুন করে খোলা হবে। সেই কনসোর্টিয়াম হাইকোর্ট থেকে নিলামের কারখানা কিনেও নেয়। সেই কারখানা খোলার ব্যাপারে ডিভিসি, কোল ইন্ডিয়া এবং ভারত আত্মভার, এই 3টে রাষ্ট্রায়ত্ত সংস্থার কনসোর্টিয়ামের কমিটি তারা যে উদ্যোগ নিয়েছিলেন 2011-র পরে কোন অজ্ঞাত কারণে তা হারিয়ে গেল, এবং 2014-র পরে সেটা কি কারণে, সেটা হচ্ছে বিষ বা জলের তলায় চলে গেল। দুর্গাপুরের মানুষ নিশ্চয়ই প্রশ্ন করা উচিত, দুর্গাপুরের মানুষের এই প্রশ্ন করা উচিত। হিন্দুস্তান ফার্টিলাইজার কারখানা তখন বলা হয়েছিল যে গ্যাস ছাড়া এই কারখানা চালানো যাবে না, সব জায়গাতেই বন্ধ হয়েছিল, খালি ভারতবর্ষের অনেক জায়গায় বন্ধ হয়েছিল, সব জায়গাতে চালু হয়েছে, দুর্গাপুর চালু হলো না। দুর্গাপুরে গ্যাসের ব্যবস্থা, হলদিয়াও চালু হয়নি, দুর্গাপুরও চালু হয়নি। কেন চালু হলো না? এর জন্য ভারতীয় জনতা পার্টির যে 5 বছর এমপি ছিলেন তিনি কি করেছেন? আমাদের রাজ্য সরকার কতবার উদ্যোগ নিয়েছেন? এই প্রশ্নের জবাব তো রাজ্য সরকারকে দিতে হবে। ডিপিএল এর কোকোভ্যান প্ল্যান্টটা কেন বন্ধ হয়ে গেল? কেন দুর্গাপুর কেমিক্যালসে নিরুপম সেন যখন শিল্পমন্ত্রী ছিলেন, দুর্গাপুর কেমিক্যালসের নতুন যে কস্টিক প্ল্যান্ট লাগানো হয়েছিল, সেই কস্টিক প্ল্যান্ট হচ্ছে কোনো ক্ষেত্রেই অলাভজনক নয়। একটা সমস্যা ছিল, ক্লোরিন গ্যাস যা তৈরি হচ্ছিল তার ব্যবহার নিয়ে সমস্যা ছিল, কিন্তু তারও ব্যবস্থা হয়েছিল। একটা বেসরকারি সংস্থাকে ডিভিসিএল কারখানার মধ্যেই ক্লোরিন গ্যাস ব্যবহার করে তারা অন্য কিছু প্রোডাক্ট করতে পারে কিনা সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল, কাজ শুরু হয়েছিল। সেই কারখানাটা কেন বন্ধ? আমি বলি একটা জিনিস, যে দুর্গাপুরে নিশ্চিতভাবে শিল্প কল কারখানা স্থাপন করা, ল্যান্ড অ্যাকুইজিশন করা, শহর হিসেবে দুর্গাপুরকে গড়ে তোলার ক্ষেত্রে ডক্টর বিধানচন্দ্র রায়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের ভূমিকাকে অস্বীকার করা যাবে না। এটাও অস্বীকার করা যাবে না সেই সময় কংগ্রেসের বিধায়ক আনন্দগোপাল মুখার্জি বা কংগ্রেসের এখানকার নেতৃত্ব, তাদের আন্তরিকতাকে অস্বীকার করা যাবে না, অশ্রদ্ধাও করা যাবে না। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কি এই কথা পরিষ্কার করে জিজ্ঞেস করতে পারি না যে সেই সময় যে উদ্যোগ ছিল, তারপরে সেই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে
কি ভূমিকা ছিল তুমি নিজেই বললে। ৬২ থেকে ৭৭ দুর্গাপুর নোটিফাইড এরিয়া অথরিটি সে কোনো ছাপ ফেলতে পারে একদম। ৬৭ সালে প্রথম যুক্তফ্রন্ট সরকারের সময় দিলীপ মজুমদার এমএলএ হিসেবে উদ্যোগ নিয়ে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ প্রতিষ্ঠার ব্যবস্থা করেছিল। একদম। হ্যাঁ, আমি বলি উচ্চ শিক্ষার ক্ষেত্রে ৬৭ সালে দিলীপ মজুমদার এমএলএ হওয়ার পরে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ প্রতিষ্ঠার ব্যবস্থা হয়েছিল। তারপরে যতগুলো কলেজ হয়েছে, গার্লস কলেজ, মাইকেল মধুসূদন কলেজ, আমরা করেছি। না, এটাই তো জানা যে তোমাদের চলে যাবার 96 থেকে, মানে তোমাদের হাতে যখন থেকে দুর্গাপুর মিউনিসিপ্যালিটি ছিল, দুর্গাপুরে এবং অনেক কাজ হয়েছে, না করা হওয়ার কথা নেই। দুর্গাপুরের সৃজনী তৈরি হয়েছে, যেটা আর একটা দ্বিতীয় সৃজনী তৈরি হলো না এখনো পর্যন্ত। দুর্গাপুরে ভগৎ সিং স্টেডিয়াম তৈরি হয়েছে, যেটা আর নতুন করে কিছু আরেকটা স্টেডিয়াম হলো না। দুর্গাপুরেতে না হওয়ার কিছু নেই, প্রচুর হওয়ার জায়গা রয়েছে, প্রচুর স্কোপ, কিন্তু হচ্ছে না। এই না হওয়াটা কি মানে দুর্গাপুরের কাজ করব না এইরকমই কোনো মানসিকতা? আমি বলি একটা কথা, যে প্রথম কথা হচ্ছে নিশ্চিতভাবে একটা ভিশন দরকার। আমাদের আর্থিক সমস্যা আছে, আর্থিক সীমাবদ্ধতাও আছে। আমরা আমাদের রাজ্যে এখন যারা সরকার চালাচ্ছে তারা যেভাবে ফান্ড পাচ্ছেন, এখন যারা মিউনিসিপ্যালিটি চালাচ্ছেন তারা যেভাবে ফান্ড পাচ্ছেন, আমরা এত ফান্ড পাইনি, আমরা এত স্বাচ্ছন্দ্য আমরা পাইনি। আমরা এখানে কাজ করেছি, আমি IDSMT, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফর স্মল অ্যান্ড মিডিয়াম টাউন, এই স্কিমে আমাকে 7 কোটি টাকা দেওয়া হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 7 কোটি টাকার মধ্যে 4.5 কোটি টাকা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং স্টেট গভর্নমেন্ট দিয়েছিল, আর বাকি টাকা হচ্ছে ব্যাংকের থেকে লোন নিয়ে করতে বলা হয়েছিল। আমরা কি কি প্রজেক্ট করেছিলাম এই কাজের এর মধ্যে আমরা ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম করেছি, আমরা হচ্ছে সগরভাঙাতে একটা ট্রাক ট্রলার টার্মিনাল করেছি, PCBL এর পাশে একটা ট্রাক ট্রলার টার্মিনাল করেছি, আমরা হচ্ছে তোমার মুচিপাড়াতে একটা হচ্ছে শপিং মল করেছি, শহীদ সুকুমার বিপণী, সুহট্ট শপিং মল করেছি, আমরা মাঙ্গলিক করেছি, আমরা হচ্ছে এই বেনাচিতিতে আনন্দধারা করেছি, আমরা সগরভাঙাতে অভিনন্দন করেছি। হ্যাঁ, যদি সেই জায়গা থেকে দাঁড়া হয়, আমরা টোটাল প্রজেক্ট আমরা যা করেছি এই 7 কোটি 7.5 কোটি টাকা নিয়ে আমরা প্রায় 30 কোটি টাকার প্রজেক্ট করেছি। না, তোমরা তোমাদের মতন করে তোমাদের সময় কাজ করেছো, কিন্তু তোমাদের করে যাওয়া সুহট্ট আজকে মানে যেন এক দৈন্য দশায় ভুগছে আর কি। এই যে জায়গাগুলো, এই যে একদম দুর্গাপুর মিউনিসিপ্যালিটির পাশেই পেছনেই একদম, অথচ তার দৈন্য দশা, এগুলো কেন? ম্যানেজমেন্টের সমস্যা, প্রপার ম্যানেজমেন্ট করতে হবে, যেভাবে এটাকে করা হয়েছিল, যে পরিকাঠামো তৈরি করা হয়েছিল তার পরিকল্পনা থেকে মানে তোমরা যদি চাও আমার কাছে ডকুমেন্ট আছে, আমি দিয়ে দেবো, যে ওটা নন রিফান্ডেবল অ্যাডভান্স চাওয়া হয়েছিল, একটা 6 টাকা পার স্কোয়ার ফিট একটা ভাড়া চাওয়া হয়েছিল মিনিমাম। হ্যাঁ, তা দিয়েই হচ্ছে সুহট্ট চালিয়ে কর্পোরেশনের একটা ভালো রোজগারের ব্যবস্থা ছিল। চালাতে না পারলে কি করা যাবে? আমরা যেমন ধরো তোমার যে একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তার প্রাইমারি কাজ হচ্ছে মানুষকে খাবারের জল দেওয়া। আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করার, নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করার উদ্যোগ আমরা নিলাম 90-এর দশকের মাঝামাঝি সময়। 62 থেকে 90 সাল অবধি আমরা এখানে একটা নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করার কথা ভাবতেই পারলাম না। প্রথম আমরা 7 MGT করলাম, পরে সেকেন্ড 7 MGT করলাম, তারপরে 15 MGT করলাম। আজকে আমাদের এখানে 29 MGT জল তৈরি হচ্ছে। হ্যাঁ, আজকে অ্যারোট্টোপলিস, এ তো আমাদেরই ক্রিয়েশন, আমরাই তৈরি করেছি অ্যারোট্টোপলিস। আজকে দুর্গাপুরের ভিলেজগুলোতে, আমার বয়সী মানুষ তো বেঁচে আছে অনেকে, দুর্গাপুরের ভিলেজগুলোতে ইলেকট্রিফিকেশনের কাজ আমরা করেছি। দুর্গাপুরের স্লামকে প্রপারলি রিহ্যাবিলিটেট করার কাজ আমরা করেছি। আজকে যেমন ধরো আমার
একটা কথা আমি তোমাদের মাধ্যমে আমি বলি ঝগড়াটা না, আমরা চাই দুর্গাপুরকে আমরা ভালোবাসি। এই দুর্গাপুরকে আমাদের সামনে গড়ে তুলতে দেখেছি ডক্টর বিধানচন্দ্র রায়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে। এই দুর্গাপুরকে রক্ষা করার ক্ষেত্রে জ্যোতি বসুর নেতৃত্বাধীন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট, বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন লেফট ফ্রন্ট গভর্নমেন্টের ভূমিকাকে দেখেছি, সে কাজ আমরা হাতে কলমে করেছি। আজকেও যারা সরকারে আছে তারাও যদি ইতিবাচক উদ্যোগ নিয়ে এগিয়ে আসে, আমাদের পক্ষ থেকে উন্নয়নের প্রশ্নে সহযোগিতার ক্ষেত্রে কোনো কার্পণ্য থাকবে না। আমি যেমন বলি যে দুর্গাপুরে এই মুহূর্তে আমাদের রাজ্য সরকারেরই উচিত যে কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাওয়া যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এক্সপানশন, মডার্নাইজেশন কবে হবে, কবে কাজ শুরু করবেন, অ্যালো স্টিলের ফরওয়ার্ড ইন্টিগ্রেশনের কাজ কবে শুরু করবেন, এমএমসির কনসোর্টিয়ামটাকে কবে অ্যাক্টিভ করে তাকে কাজ শুরু করবেন, হিন্দুস্তান ফার্টিলাইজারটা চালু করবেন কিনা। এই রাজ্য সরকারের উচিত, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন গভর্নমেন্টের উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে জানতে চাওয়া। আর বিজেপিরও বলা উচিত যে দুর্গাপুর নিয়ে তাদের ভাবনা কি। ভোট চাইতে আসছেন তো মানুষের কাছে, তাদেরও বলা উচিত যে কি করবেন তারা। তারা তো ভোটের নির্বাচন তো শুধু ভোট পাওয়া চাওয়ার নির্বাচন, ভোটের কাছে মানুষের কাছে যাওয়া, প্রতিশ্রুতির বন্যা বহানো আর নির্বাচনের সময় তাকে ভোট দিয়ে জেতানো, তারপরে তো খুঁজেই পাওয়া যায় না কাউকে। তাদের মানে শুধু কংগ্রেস বললে, বিজেপি বললেই ভুল হবে, কোনো লোকসভা যারা নির্বাচিত হন তাদের এলাকায় খুঁজে পাওয়া যায় না। না, আমি একটা কথা বলি, তোমার হচ্ছে যে 2014 আমাদের সেলিম ছিল লোকসভায়, পশ্চিমবাংলার কণ্ঠস্বর সেলিমের মধ্যে দিয়ে হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। 2019-এর পর থেকে আমরা লোকসভাতে নেই, মানুষ পাঠায়নি আমাদের, আমরা তাই নেই। পশ্চিমবাংলার মানুষের কথা লোকসভাতে বারে বারে আমরা বলেছি, আর পশ্চিমবাংলার মানুষের প্রতি বঞ্চনা আর অভিযোগ এটা আজকে নতুন নয়। এটা তুমি স্বাধীনতা পরবর্তী সময় থেকেই এই অভিযোগের কথা আমরা বামপন্থীরা যেমন বলেছি, তেমনি সরকারে থাকাকালীন হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ও কোনো সময় বিরক্তি প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকারের ভূমিকাতে। তার সব ডকুমেন্ট আছে বিধানসভাতে, খুঁজলেই পাওয়া যাবে যে এই দুর্গাপুর নিয়েই ডক্টর বিধানচন্দ্র রায়কে কম মানে কাঠখড় পোড়াতে হয়েছে। দুর্গাপুর কি আদবে হতো? কত কষ্ট করে তিনি আদায় করতে পেরেছেন, আদায় করেছেন, তার মতো লোক তিনি আদায় করেছেন। আমাদের বক্তব্য হচ্ছে যে সরকারে যারাই যান তাদের কাজের ধারার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে এই যে তোমার এখন তো আমরা দেখি যে এমএলএ বলো, এমপি বলো, তাদের সম্পর্কে যতটা না বলা যায় ততই ভালো। হ্যাঁ, কেন বলবো, অহেতুক মানুষ দেখছে, মানুষ জানে। হ্যাঁ, যে 5 বছর সময় তারা কি করলেন। হ্যাঁ, আমাদের তো হাজারটা প্রশ্নের জবাব দিতে হয়েছে। আমরা তো এমএলএ ছিলাম, আমরাও তো কর্পোরেশনে ছিলাম। হ্যাঁ, মানুষের জবাবদিহি করতে হয়েছে, আমরা ভালোই। না, এখন তো মানুষের জবাবদিহি করার কিছু নেই, এখন তো 5 জনের হাতে গোটা দুর্গাপুর। মানুষের জবাবদিহি করার, মানুষ জবাব চাইবে, এটা ভাবার কোনো কারণ নেই যে মানুষ জবাব চাইবে না। মানুষ জবাব চাইবে একটা সময়। আচ্ছা, সন্দেশখালিতে এরকম প্রতিবাদের কথা কেউ ভেবেছিল? হ্যাঁ, সন্দেশখালিতে যে সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছিল, যে সন্ত্রাসের পরিবেশে মহিলারা কি কষ্ট করেছে, তাদের মান সম্মান মর্যাদা সবটা কিভাবে বিপন্ন হয়েছে, সেইখানে দাঁড়িয়ে সেই দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষগুলো যে ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করা যায় এবং প্রতিবাদ করে খানিকটা সুরাহা হয়, সে প্রমাণিত হয়েছে। সেই জন্য কারো এই আত্মপ্রসাদ লাভ করা উচিত না যে মানুষ প্রতিবাদ করবে। না, সন্দেশখালিতে যেমন দেখা যাচ্ছে যে সন্দেশখালি সব প্রসঙ্গ যখন এলো তখন সন্দেশখালিতে কোনো না কোনো জায়গা থেকে দেখা গেছে নিরাপদ সর্দার থেকে শুরু করে বিজেপির কিছু নেতৃত্ব যারা ছিল ওখানে, তারা একটা ব্যাক সাপোর্ট দিয়েছিল এই লড়াইকে সামনে নিয়ে আসার জন্য।
দুর্গাপুরের ক্ষেত্রে কি কোনো এইরকম নিরাপদ সর্দারদের মতন কেউ এসে দাঁড়াবে এই লড়াইকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে? শোনো, একটা কথা তোমাকে বলি, এই যে অ্যালয় স্টিল প্ল্যান্ট, তুমি তো জানো নিশ্চয়ই যে অ্যালয় স্টিল প্ল্যান্ট, ভদ্রাবতী, অ্যালয় স্টিল আর সালেম, এই তিনটে কারখানা বিক্রি করার জন্য ইন্টারন্যাশনাল টেন্ডার হয়ে গিয়েছিল, লোকজনও দেখতে দেখতে আসছিল। দুর্গাপুরে অ্যালয় স্টিল কারখানাকে রক্ষা করার লড়াই 2015 সাল থেকে ভয়ঙ্কর আক্রমণের মুখে এই লড়াইটা করতে হয়েছে, এবং এই লড়াইতে নিশ্চিতভাবে আইএনটিইউসি, সিআইটিইউ, এআইটিইউসি, ইউটিইউসি, টিউসিসি, এইসব বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো এবং বিশেষ করে আইএনটিইউসি, এইচএমএস, কখনো কখনো বিএমএস পর্যন্ত এই লড়াইতে একসাথে হাঁটার চেষ্টা করেছে এবং লড়াইটা করে ঠেকিয়ে দিতে পেরেছে। আমাদের নিজেদের লড়াই, আন্দোলন, সংগ্রামকে আমরা খুব ছোট করে দেখার পক্ষে নয়। হ্যাঁ, তুমি বলতে পারো যে আজকে যা মৎস্যানয় চলছে ফেটে পড়া দরকার ছিল, ফেটে পড়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করার লড়াইয়ে আমরা আছি, বুঝেছো? একটা জায়গায় মানে এই যে একটু আগে আমরা যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, এমএমসিতে কথা বলে, ডিপিএল এর কথা বলছি, যদি বলি ডিসিএল এর কথা বলি, এই যে কারখানাগুলো বন্ধ, বিভিন্ন সময় এই বন্ধ কারখানা নিয়ে কথা বলতে গেলে মানে শাসক দলের কাছ থেকে জানা যে সেই সময়তে বামফ্রন্টের বন্ধের রাজনীতির ফলে এই বেশিরভাগ ক্ষেত্রেই মানে কারখানা বা শিল্পায়নের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়েছে। আমাকে একটা জায়গা যেটা আমার জানার, সেই তোমাদের সময়ের বন্ধের রাজনীতি আর আজকের ছুটির রাজনীতি দুটোর মধ্যে পার্থক্য কোথায়? শোনো, এই যে বন্ধের রাজনীতির কথাটা যারা বলে না, আমি তোমাকে বলি যে একটা সময় পশ্চিমবাংলাতে হচ্ছে যে শিল্প গড়ে তোলার ক্ষেত্রে আমাদের মুশকিলটা হচ্ছে, রঞ্জিত রায় বলে এক ভদ্রলোক ছিলেন, বিশিষ্ট সাংবাদিক, কুলদীপ নায়ার যেমন সাংবাদিক ছিলেন, রঞ্জিত রায় তার নাম ছিল, তিনি লিখেছিলেন অ্যাগনি অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ ধ্বংসের পথে। পশ্চিমবাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত আজকের নয়, দীর্ঘদিনের। ধরো তুমি এই যে ফ্রেড ইকুয়ালাইজেশন, মাসুল সমীকরণ নীতি, লাইসেন্স প্রথা পশ্চিমবাংলাকে কম ক্ষতিগ্রস্ত করেছে। পশ্চিমবাংলায় যাতে কেউ শিল্প স্থাপন করতে না আসে তার জন্য সব সময় শিল্পপতিদের মধ্যে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করার চেষ্টা হয়েছে। সেই পশ্চিমবাংলাতে 1996 সালের পরে যখন শিল্প কলকারখানা তৈরি হলো, শিল্পপতিদের কাছে জিজ্ঞেস করো তো কটা বন্ধের জন্য তাদের শিল্পায়ন আটকে গেছে? কোথাও হচ্ছে যে অনৈতিকভাবে কোনো দাবি আদায় হয়েছে কিনা, ধর্মঘট করা হয়েছে কিনা, কাজ বন্ধ করা হয়েছে কিনা, ওয়ার্ক কালচারের দিক থেকে পশ্চিমবাংলার ওয়ার্ক কালচার কত খারাপ সেটা জিজ্ঞেস করুন। এগুলো হচ্ছে যে একটা প্রচার, একটা নেগেটিভ ক্যাম্পেন পশ্চিমবাংলা সম্পর্কে। আর এখন যেটা সুবিধা হচ্ছে যে পশ্চিমবাংলার গভর্নমেন্টের অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট সম্পর্কে তাদের যে ভিশন, সেই ভিশনটাই অত্যন্ত দুর্বল। তাদের কাছে উন্নয়ন বলতে তারা মনে করে যে লক্ষ্মীর ভাণ্ডারে 1000 করে টাকা দিলেন, ভালো করেছেন, খারাপ কাজ করেননি। স্বাস্থ্যসাথী করেছেন, ভালো করেছেন, আমি খারাপ বলবো না। লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা কেন, ওই টাকাটাকে বাড়িয়ে যদি 5000 করেন, গরিব মানুষের ঘরে যদি টাকা পৌঁছয়, সে তো বাজারে যাবে, টাকা নিয়ে বাজারে জিনিস কিনবে, বাজারে জিনিস কিনতে গেলেই বাজার চাঙ্গা হবে, সবই চাঙ্গা হবে, হ্যাঁ, শিল্প হবে, কারখানা হবে, উৎপাদন হবে, তো করুন না, তাতে অসুবিধা কিছু নেই। আমরা তো সেই এর সময় করোনার সময় বলেছিলাম যে 7500 করে টাকা প্রত্যেকটা পরিবারকে দেওয়ার জন্য ভারত সরকারকে আমরা বলেছিলাম। আমরা এখনও বলছি যে ওই পেনশনের ক্ষেত্রে হচ্ছে যে গভর্নমেন্টকে দায়িত্ব নিয়ে সিনিয়র সিটিজেনদের ভালো করে পেনশনের টাকা দিতে হবে, এগুলো তো আমরা বলছি। বার্ধক্য ভাতা বা হচ্ছে বিধবা ভাতা অথবা হচ্ছে যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের ভাতা অথবা লক্ষ্মীর ভাণ্ডার, এ কোনোটারই আমরা হচ্ছে বিরুদ্ধে নয় দিন। কিন্তু মাঝে মাঝে যে অভিযোগগুলো ওঠে সেগুলো আমাদের ব্যথিত করে। সে অভিযোগগুলো হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিতে গিয়ে আমাকে অমুককে টাকা দিতে হয়েছে।
সরকারের দেখা উচিত, সরকারের দেখা উচিত, এটুকুই বলবো। আচ্ছা, এবার আমি একটু অন্যদিকে আসি, সেটা হচ্ছে যে 2024-এর লোকসভা, এই 2024-এর লোকসভাকে কিভাবে দেখছো তুমি? 2024-এর লোকসভায় এই যে একটা মানে পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে যে বিজেপি অপ্রতিরোধ্য। আমরা বলছি যে না, বিজেপিকে প্রতিরোধ করা যায়। গোটা দেশে বিজেপির যা অ্যাসেম্বলি মেম্বার, বিজেপির যা হচ্ছে এতগুলো রাজ্যের মধ্যে তারা যেখানে যেখানে শাসন ক্ষমতায় আছেন, সবটা মিলিয়ে তাদের যে রাজনৈতিক প্রভাব, তাতে বিজেপি একদম এবারকে 400 পার ও হবে না, অসম্ভব। আটকাবে কারা? আটকাবে মানুষ, আটকাবে রাজনৈতিক দলগুলো, আটকাবে না। রাজনৈতিক দল যদি বলতে যায় তাহলে তো, যদি আমরা সেই হিসাবেই কথা বলি, তাহলে তো মানে বিজেপিকে আটকানোর জন্য, এনডিএ কে আটকানোর জন্য এনডিএ জোট হয়েছিল। এবার সেই জোট সব জায়গায়, বিভিন্ন জায়গাতে এখনো পর্যন্ত বলা যাবে না যে সম্পূর্ণভাবে সবাই সব জায়গাতে এখনো পর্যন্ত জোট সঠিক জায়গাতে বা সঠিক নিয়মে চলছে। যদি তাই হয় তাহলে আমাদের কোথায়, এখানে যদি পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গে যখন তোমরা এবং কংগ্রেস, মানে বামফ্রন্ট এবং কংগ্রেস একজোট হয়ে লড়াইয়ের বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছ, কেরলে কিন্তু কংগ্রেস এবং সিপিএম নিজের প্রতিদ্বন্দ্বিতায় করছে, তাহলে জোট ধর্ম কোথায় পালন হচ্ছে? ভারতবর্ষের মতো এত বড় একটা দেশ এবং এত ভিন্ন ভিন্ন ভাষা, কালচার এবং মনন, সেইখানে দাঁড়িয়ে একটা ইউনিফাইড জোট তৈরি হওয়াটা খুব কঠিন। ইউপিএ 1 গভর্নমেন্ট যে হয়েছিল, ইউপিএ 1 গভর্নমেন্ট আমাদের দেশে একটা মডেল গভর্নমেন্ট আমি বলবো। ইউপিএ 1 গভর্নমেন্ট হয়েছিল, সেখানে আমরা 64 না 65টা লোকসভাতে যে জিতেছিলাম, তার মধ্যে 2টো বাদ দিয়ে সমস্ত সিটেই আমাদের কংগ্রেসকে ফাইট করে জিতে আসতে হয়েছিল। এসে আমরা কংগ্রেসকে সাপোর্ট করলাম বাইরে থেকে, একটা কমন মিনিমাম প্রোগ্রামের ওপর একটা গভর্নমেন্ট তৈরি হলো। এবং ইউপিএ গভর্নমেন্টের সময় আমি বলি যে, এই যে অনেকে বলে না যে আপনারা তো গভর্নমেন্টে যান না, আমরা গভর্নমেন্টে যাই আর না যাই, আমাদের পার্লামেন্টে উপস্থিতি, গভর্নমেন্ট পরিচালনা করার ক্ষেত্রে পার্লামেন্টে আমাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা যদি মানুষ আমাদের দেয়, তাহলে কি করা যায়। যেমন আমি বলি যে 1996 সালে দেবেগৌড়ার গভর্নমেন্ট যখন হলো, প্রথম ভারতবর্ষে কতগুলো স্কিম ভারতবর্ষের মানুষ প্রথম শুনলেন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে। কি স্কিম? বেসিক মিনিমাম সার্ভিস। বেসিক মিনিমাম সার্ভিস মানে খাবারের জল, জল নিকাশি ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা, রাস্তার আলোর ব্যবস্থা। তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফান্ড অ্যালটমেন্ট হচ্ছে, সেই ফান্ড একদম হচ্ছে স্টেট গভর্নমেন্টের মাধ্যমে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, পঞ্চায়েতে গিয়ে পৌঁছচ্ছে। কখনো কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট করেনি। ভারতবর্ষে 1971 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী গরিবি হটাও স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন, 2/3 মেজরিটি পেয়েছিলেন, কিন্তু স্লাম ডেভেলপমেন্ট, স্লাম রিহ্যাবিলিটেশনের ব্যাপারে শ্রীমতী ইন্দিরা গান্ধী ভাবেননি। দেবেগৌড়া গভর্নমেন্টের সময় প্রথম স্লাম রিহ্যাবিলিটেশন, স্লাম ডেভেলপমেন্টের ব্যাপারে ভাবনা শুধু নয়, প্রাইম মিনিস্টারের উদ্যোগে একটা ন্যাশনাল কনভেনশন করে স্লামের ডেফিনেশন ঠিক করা এবং স্লামকে কিভাবে রিহ্যাবিলিটেট করতে হবে তার পলিসি ঠিক করা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করলেন। বামপন্থীদের উপস্থিতি ছিল। সুবর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা, এম্পাওয়ারমেন্ট, মহিলাদের হাতে ক্ষমতায়ন, একটা ঐতিহাসিক প্রকল্প, গোটা দেশ জুড়ে তা ইমপ্লিমেন্ট হয়েছে। আমরা করি, আমরা গভর্নমেন্টের অংশীদার ছিলাম, আমরা সরকারের মন্ত্রী হয়নি, কিন্তু তাতে এই মানুষের স্বার্থবাহী পরিকল্পনা রূপায়ণে আমাদের এতটুকু ক্ষতি হয়নি। কিন্তু এত কিছু করার পরও মানুষ তোমাদের কেন কাছে নিচ্ছে না, মেনে নিচ্ছে না? মানুষ মেনে নিচ্ছে, মানে শোনো, বামপন্থীদের বিরুদ্ধে তোমাকে আমি বলি যে আজকে এই যে তোমার হচ্ছে যে 100 দিনের কাজ, এ তো ফার্স্ট ইউপিএ গভর্নমেন্টে আমাদের কমন মিনিমাম প্রোগ্রামে ছিল। এবং 100 দিনের কাজে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ভারতবর্ষের সংবিধানে কাজের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকার করতে হয়েছে, ফান্ডামেন্টাল রাইট হিসেবে স্বীকার করতে হয়েছে। 100 দিনের কাজ আমাদের 2008-এ গোটা পৃথিবী জুড়ে আর্থিক যে মন্দা হলো,
আমেরিকা হুমড়ি খেয়ে পড়ে গেল, আমেরিকার মতো অর্থনীতি, ভারতবর্ষের অর্থনীতি দাঁড়িয়ে থাকলো। ডক্টর মনমোহন সিংহ বলেছেন এটা বামপন্থীদের ক্রেডিট। হ্যাঁ ঠিক, এরপরেও আমরা আক্রান্ত, আমরা রক্তাক্ত, কিন্তু আত্মসমর্পণ করার মানসিকতা আমাদের নেই, আমরা কখনো আত্মসমর্পণ করি না, বুঝেছো? আচ্ছা, আমি একদম সময়ের শেষের দিকে আমার তোমার কাছে একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমার খুব জানার আর কি, সেটা হচ্ছে যে এই যে লোকসভা নির্বাচনে তোমাদের একদম বর্ধমানের প্রার্থী করা হয়েছে ওখান থেকে নীরব খাঁকে, দুর্গাপুরের জন্য বর্ধমান থেকে তুলে নিয়ে আসা হয়েছে সুকৃতি ঘোষালকে। ও তো ওই কনস্টিটিউয়েন্সির ছেলে। হ্যাঁ, দুর্গাপুর বর্ধমান একদম। আমার কথা হচ্ছে, আমার যেটা জানার সেটা হচ্ছে যে দুর্গাপুর থেকে কেন ভজন চক্রবর্তী বা বিপ্রেন্দু চক্রবর্তী বা বিনয় চক্রবর্তীদের মতন বা আরো কাউকে না নিয়ে মানে বর্ধমান থেকে নিয়ে এসে আসা হলো? দুর্গাপুরের পুত্ররা থাকলে কি অসুবিধা ছিল? অ্যাকচুয়ালি তোমাকে যদি বলি যে সাধারণভাবে পার্লামেন্ট নির্বাচনে একেবারে কনস্টিটিউয়েন্সির লোককেই ক্যান্ডিডেট করতে হবে, এটা মানে আমাদের দেশে এরকম আছে যে কৃষ্ণ মেনন একবার মেদিনীপুর থেকে দাঁড়িয়েছিল, অনেকে অনেক জায়গায় থেকে। পার্লামেন্ট নির্বাচনে এটা কখনোই আলোচনার মধ্যে আসে না, এক নম্বর। একদম। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের এই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিটা হচ্ছে দুর্গাপুর বর্ধমান পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। আমাদের যাকে ক্যান্ডিডেট করা হয়েছে তিনি এই কনস্টিটিউয়েন্সিরই ভূমিপুত্র। আর ভূমিপুত্রের থেকেও বড় প্রশ্ন হচ্ছে তিনি অধ্যাপনার কাজে যুক্ত ছিলেন, তিনি যথেষ্ট যোগ্য লোক, ইংরেজি সাহিত্যে পিএইচডি করা লোক। হ্যাঁ, একজন যোগ্য মানুষকে আমরা পাঠাতে চাই পার্লামেন্টে, সেই ভাবনা থেকেই আমরা করেছি। আর একে তাকে অনেক আমাদের আছে, যোগ্য লোক অনেক আছে, কিন্তু অনেকে বয়সের ভার আছে, অনেক সমস্যা আছে, অনেকে কাজের সীমাবদ্ধতা আছে। আর আমাদের কাছে দেখো একটা জিনিস হচ্ছে, অন্য রাজনৈতিক দলের সাথে বামপন্থী দলগুলোর মৌলিক ফারাকটা হচ্ছে এই জায়গায়, বামপন্থী দলগুলো শুধুমাত্র হচ্ছে সংসদীয় রাজনীতি করার জন্যই রাজনৈতিক দল করে না, তারা শ্রমজীবী মানুষের লড়াই, আন্দোলন, সংগ্রাম, তার অধিকার প্রতিষ্ঠা এবং সমাজটাকে পরিবর্তন করা এবং উন্নততর একটা সামাজিক ব্যবস্থায় রূপান্তর করা, তার আর্থিক ভিত্তিকে, এই কাজে বামপন্থীরা যুক্ত। তাদের কাছে সংসদে যাওয়া আর না যাওয়াটা কোনো বড় ব্যাপার। রাজনৈতিক ময়দানে যদি অরাজনৈতিক একজন ব্যক্তিত্বকে একদম শিক্ষায়তনের থেকে তুলে নিয়ে এসে তাকে বসিয়ে দেওয়া, একদম 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 ঠিক কথা না। আমাদের যে প্রার্থী, আমাদের সে সুকৃতি ঘোষাল, সে অধ্যাপক আন্দোলনের সাথে যুক্ত, সে বামপন্থী সংবাদপত্র পরিচালনার কাজের সাথে যুক্ত, সে এলাকার গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত, সে একেবারে একদম হচ্ছে রাজনৈতিক কর্মী নিশ্চিতভাবে, এটা নিয়ে কোনো হচ্ছে যে কোনো ধোঁয়াশা নেই, রাজনৈতিক কর্মী। তোমরা এই 2024-এর লোকসভায় কি কতটা আশা করতে পারো? আমরা তো জেতার লক্ষ্যেই লড়াই করছি, আমরা নিশ্চিতভাবেই জেতার লক্ষ্যেই লড়াই করছি, মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি। তবে হ্যাঁ ঠিক, আমি বলি এটা যে লড়াইয়ে জেতা আছে, হারা আছে। আমরা কিন্তু জেতা হারাতে আমাদের টিকে থাকা না থাকাটা প্রশ্ন নেই। আমরা কখনো ইঁদুরের মতো এই জাহাজ থেকে অন্য জাহাজে লাফালাফি করি না, আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি। সিপিআইএম বলেই এখনো ওই রকম তাজা তকতকে ছেলেরা সেই দলের ঝান্ডা নিয়ে বুক চিতিয়ে লড়াইয়ের ময়দানে সামনের সারিতে দাঁড়িয়ে আছে, বুঝলে তো? এটা হচ্ছে আদর্শের ব্যাপার। আমরা জেতার লক্ষ্যেই লড়াই করছি, আর আমাদের পরাজিত করার জন্য অনেকেই হচ্ছে যে তোমাদের দীর্ঘদিনের সঙ্গী ফরওয়ার্ড ব্লক, তারাও দেখলাম এই নির্বাচনে নিজের দিকে তোমাদের ওখান থেকে নিজের দিকে সরিয়ে নিয়েছে, তারাও প্রার্থী দিচ্ছে তোমাদের বিরুদ্ধে। একটা জিনিস হচ্ছে বামফ্রন্ট থাকবে, বামফ্রন্ট থাকবে, ওটা নিয়ে খুব বেশি। বামফ্রন্ট হচ্ছে বিভিন্ন লড়াই, আন্দোলন, ঘাত প্রতিঘাত, বিশ্বাস অবিশ্বাস সবটাকে অতিক্রম করে পরীক্ষিত একটা
সত্য এ থাকবে। দাদা, আমাদের সময় আজ শেষ। আবার অন্য আরেকদিন তোমার সঙ্গে কথা বলে মানে বিষয় নিয়ে মানে শেষের সময় নেই, অনেক কন্টিনিউ কথা বলাই যেতে পারে। তো আজকের সময় আমার এইটুকুই ছিল, এইটুকুর মধ্যে আমাকে শেষ করতে হবে। আবার অন্য সময় দেখা হবে, অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।